যে মহারানী, বাকি কাজ কখন করবি শুনি? আঙিনা ঝাড়ু দিতে কি দিনটা শেষ করে ফেলবি? রান্নাটা করবি কখন? একটু পরে তো টুনটুন এসে খেতে চাইবে, তখন আমি টুনটুনকে কি খেতে দিব? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রান্না করছি গিয়ে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় তোর? হ্যাঁ মা, আমি তো সকালে ঘুম থেকে উঠি, সে ভোরে ঘুম থেকে উঠে সব কাজ করেছি। খুব কথা হয়েছে না, মুখে একেবারে বুলি ফুটেছে। বলি, হাতির পাঁচ পা দেখেছিস নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয়, নয়তো তোর চোপা আজ আমি ভেঙেই ফেলবো। এ কথা বলে টুকির মা সেখান থেকে চলে যায় আর টুকি সব কাজ গুছিয়ে রান্না করে ঘরে নিয়ে যায়। মা, এই নাও তোমাদের খাবার, এবার তোমরা খেয়ে নাও। এত সময় পর মহারানীর খাবার নিয়ে আসার সময় হলো। বলি, আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তা কি তুই জানিস না? ও জানবে কি করে মা? ওই মাথায় কিছু আছে নাকি? আর দেখো, ওই গায়ে কি ছিঁড়ি, কি কালো দেখতে, ছি ছি। এই, এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না হলে খাবার আমাদের গলা দিয়ে নামবে না। আমি মোটেও কালো নই, আমার বাবা বলতো আমি দেখতে একদম রাজকন্যার মতো। রাজকন্যাই তো, আমার বাসায় কালো রাজকন্যা। এই শোন, কাপড় কাচতে হবে, তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর টুকি কাপড় নিয়ে নদীর পাড়ে কাপড় কাচতে যায়। তখন টুকি নদীর পাশে একটা বাড়ি দেখতে পায়। এখানে এত সুন্দর একটা বাড়ি আছে, কই আগে তো কখনো চোখে পড়েনি। আর নদীর পানিতে কি সুন্দর একটা পেয়ারা গাছ, কত পেয়ারা ধরেছে গাছটাতে। কিন্তু কে থাকে এই বাড়িতে? আমি এই বাড়িতে থাকি রে দিদি ভাই, তা তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি? বল তো। ঠিক আছে ঠাম্মি, আমাকে বলো, আমি নিশ্চয় করে দিব। আমার তো অনেক বয়স হয়েছে দিদি ভাই, তাই আমি নদীতে নামতে পারি না। তুই যদি আমাকে একটু নদী থেকে পানি এনে দিতি, তাহলে আমার খুব উপকার হতো। তুমি কোনো চিন্তা করো না ঠাম্মি, আমি তোমাকে এক্ষুনি নদী থেকে পানি এনে দিচ্ছি। এরপর টুকি একটা পাত্র নিয়ে নদী থেকে পানি এনে মিনু বৃদ্ধাকে দেয়। তুই অনেক ভালো রে দিদি ভাই, বেঁচে থাক, বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। এবার আমাকে যেতে হবে ঠাম্মি, নয়তো মা আমাকে অনেক বকবে। হ্যাঁ মুখপুরি, খুব তো বসে বসে আরাম করছিস দেখি, সকাল থেকে এই কাপড়গুলো পরে আছে। কই, এই কাপড়গুলো কি তোর মরা মা এসে কেচে দিবে নাকি? হ্যাঁ, এসব তুমি কি বলছো মা? আমি তো সব কাজ গুছিয়ে মাত্রই এসে বসলাম, আর তুমি আমাকে আমার মরা মা নিয়ে কথা বলছো? তুমি আমাকে এমনি বললেই তো আমি কাপড়গুলো কেচে দিতাম। দাও, আমি এক্ষুনি কাপড় কেচে এনে দিচ্ছি। এরপর টুকি কাপড়গুলো নিয়ে নদীর পাড়ে চলে যায়। ও বাবা, কিছুই ভালো লাগে না, আমি বরং ঠাম্মির কাছে গিয়ে একটু বসি। ঠাম্মি, ও ঠাম্মি, কোথায় গেলি গো? কোথাও যাইনি রে দিদি ভাই, এই বাড়ি ছেড়ে আর কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। চল উঠোনে গিয়ে একটু বসি। জানো ঠাম্মি, বাড়িতে একটু বসে সময়ও পাই না, একটু কাজ করি তবুও মা বলে আমি নাকি বসে থাকি, আমাকে ঠিক করে একটু খেতেও দেয় না। আমি দেখতে কালো বলে কেউ আমাকে ভালোবাসে না। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না, তুই কাঁদলে যে আমার ভালো লাগে না। দাঁড়া, আমি তোকে এই পানিতে থাকা পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে দেই, তোর খুব ভালো লাগবে। পেয়ারা গাছ, তুই আমার দিদি ভাইকে দুটো পেয়ারা দে দেখি, আমার দিদি ভাইয়ের খুব খিদে পেয়েছে।
মিনু বৃদ্ধা এই কথা বলার সঙ্গে সঙ্গে পানিতে থাকা পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা টুকির কাছে চলে আসে। একে ঠাম্মি বলার সাথে সাথে দেখছি দুটো পেয়ারা এসে হাজির হয়েছে। ঠাম্মি, পেয়ারা গাছটা তো দেখছি তোমার খুব কথা শুনে। তা তো তুই ঠিক কথা বলেছিস দিদি ভাই, কিন্তু এই পেয়ারা গাছ যে সাধারণ পেয়ারা গাছ নয়। এই পানিতে থাকা পেয়ারা গাছটা জাদুর পেয়ারা গাছ। ঠাম্মি, তুমি সত্যি বলছো এটা জাদুর পেয়ারা গাছ? হ্যাঁ দিদি ভাই, আমি সত্যি কথা বলছি। আর এই পেয়ারা খেতে অনেক মিষ্টি। আর যার মনে যত পাপে ভরা, সে যদি এই পেয়ারা খায় তবে সে কালো হয়ে যাবে। আর তার সারা শরীরে কাঁটার মতো ফুটবে, কিন্তু সেই কাঁটা কেউ দেখতে পাবে না। ঠাম্মি, তুমি অনেক ভালো। আর এই পেয়ারা গাছটাও তোমার মতোই ভালো। শোন দিদি ভাই, আজ থেকে তুই কোনো কাজ করবি না। সব কাজ এই পানিতে থাকা পেয়ারা গাছটাই করে দিবে। হ্যাঁ ছোট পাখি, আমি প্রতিদিন তোমার কাপড় কেচে ধুয়ে দিব, তোমার যাবতীয় সব কাজ করে দিব, আর তোমাকে তোমার বাড়িতেও পৌঁছে দিব। ও মা, তাই বুঝি? তাহলে তো আমাদের কোনো কষ্টই হবে না। তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু। দাঁড়াও, আমি তোমার কাপড় এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপর পানিতে থাকা পেয়ারা গাছ জাদু করে টুকির সব কাপড় পরিষ্কার করে দেয়। এই নাও, তোমার সব কাপড় কাচা শেষ। এবার তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই পেয়ারা তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। আর তোমাকে কেউ কোনো কাজ দিলে তুমি এই পেয়ারাতে করে আমার এখানে আসবে, আমি সব কাজ করে দিব। ঠিক আছে গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই নবাবের মেয়ে, কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে বুঝি? বাকি কাজগুলো কে করবে শুনি? যা তাড়াতাড়ি গিয়ে রান্না বসা। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। এরপর টুকি রান্নাঘরে যায় আর রান্নাঘর থেকে সবজি নিয়ে টুকি পেয়ারাতে করে পেয়ারা গাছের কাছে যায়। গাছ বন্ধু, তুমি আমার সবজিগুলো কেটে তাড়াতাড়ি রান্না করে দাও না। ঠিক আছে ছোট পাখি, তাই হবে। পানিতে থাকা পেয়ারা গাছটি তার জাদু দিয়ে সাথে সাথে রান্না করে দেয় আর টুকি সেই রান্না করা খাবার নিয়ে বাড়িতে চলে যায়। মা, এই নাও খাবার। কি রে টুকি, তুই আজ এত তাড়াতাড়ি রান্না করলি কিভাবে? মা, তাড়াতাড়ি করলেও বকা দাও, আবার দেরি করে করলেও বকা দাও। হয়ে গেছে যখন, তখন এত কথা না বলে খেয়ে নাও না মা। মা, ব্যাপারটা একদমই সুবিধা লাগছে না। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এরপর টুনি টুকিকে ডাকে আর টুকিকে অনেকগুলো থালা বাসন পরিষ্কার করতে দেয় আর টুকি থালা বাসন নিয়ে পেয়ারাতে করে নদীর পাড়ে যায় আর তা দূর থেকে টুনটুন ও টুনি দেখে ফেলে। ও আচ্ছা, তাহলে টুকির তাড়াতাড়ি কাজ করার রহস্য এটাই। এভাবেই সেই দিনটি কেটে যায়। কি রে টুকি, তুই কি ভেবেছিস আমরা তোর তাড়াতাড়ি কাজ করার রহস্য জানতে পারবো না? আমরা সব জেনে গেছি। আজই আমি ওই পানিতে থাকা পেয়ারা গাছ কেটে ফেলবো, তারপর দেখবো কে তোকে সাহায্য করে। মা, তুমি এমনটা করো না, দয়া করে এমনটা করো না মা। টুকি পেয়ারা গাছ কাটার কথা শুনে অনেক কাঁদতে থাকে আর তার মাকে গাছটা কাটতে বারণ করে, কিন্তু টুনি কোনো কথাই শোনে না। মা, তোমার পায়ে পড়ি, তুমি গাছটা কেটো না। মা, গাছটাতে দেখো কত পেয়ারা। গাছটা কাটার আগে চলো না মা, আমরা দুটো পেয়ারা খাই। ঠিক আছে মা, চল পেয়ারা খাই।
এরপর টুনি ও টুনটুন যেই না পেয়ারা খায় আর সাথে সাথে তারা দুজনে কালো হয়ে যায় আর টুকি ফর্সা হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমাদের! আমরা যে কালো হয়ে গেলাম! আমরা কালো হয়ে গেলাম কি করে? তবে কি এই পেয়ারা খেয়ে আমাদের এই অবস্থা হলো? আর শরীরে এত যন্ত্রণা কেন হচ্ছে? আর টুকি টুকি কি করে ফর্সা হয়ে গেল? তোরা অনেক পাপ করেছিস আর তাই আমি তোদের শাস্তি দিয়েছি। টুকি মা, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই দয়া করে পানিতে থাকা পেয়ারা গাছকে বল না আমাদের আগের মতো করে দিতে। আমরা যে আমাদের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে মা, তোমরা কেঁদো না। আমি পেয়ারা গাছকে বলছি তোমাদের আগের রূপে ফিরিয়ে দিতে। এরপর টুকি পানিতে থাকা পেয়ারা গাছকে বলে টুনি ও টুনটুনকে আগের রূপ ফিরিয়ে দিতে। আর পেয়ারা গাছ টুনি ও টুনটুনকে আগের রূপ ফিরিয়ে দেয়। আর এরপর থেকে টুনি ও টুনটুন সৎ পাখি হয়ে যায়। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টুনি আর মুন্নি নামে দুই বোন বসবাস করত। টুনি আর মুন্নির মা বাবা অনেক আগে মারা গেছে। টুনি আর মুন্নি অনেক কষ্ট করে বড় হতে থাকে। কোনো আত্মীয় তাদের কোনো খোঁজ খবর নিতে আসতো না। একদিন, দিদি, ও দিদি, আমি একটু বাইরে খেলতে গেলাম। তুমি বাড়িতে থাকো কেমন? আমি তাড়াতাড়ি খেলা শেষ করে চলে আসবো। যাই দিদি। না না, খবরদার তুই বাইরে খেলতে যাবি না। তুই যাদের সাথে খেলতে যেতে চাস গরিব বলে তো ওরা তোকে খেলতে নিতেই চায় না। নির্লজ্জের মতো ওদের কাছে কেন যাস মুন্নি? জানিসই তো আমরা অসহায়, অনাথ, আর তাই বলে তো সবাই আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। যাস না বোন, অপমানিত হতে যাস না। ওরা খেলতে না নিলে আমি দূর থেকে বসে ওদের খেলা দেখবো। পেটে তো খাবার নেই দিদি, তাই তো ওদের খেলা দেখে একটু মনটাকে শান্ত রাখবো। এতে যদি একটু খিদের জ্বালাটা ভুলে যায়। এই কথা বলে মুন্নি বাইরে খেলতে যায়। আর বাইরে গিয়ে দেখে কাকুলি আর সুখী পায়রা বড় একটা আম গাছের নিচে বসে পুতুল খেলছে। কাকুলি, এই কাকুলি, আমাকে একটু তোদের সাথে খেলতে নিবি রে? আমিও তোদের সাথে পুতুল পুতুল খেলবো। দেখ সুখী, কে আমাদের সাথে খেলতে এসেছে। মুন্নি, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই রে? একটা অনাথ এতিম হয়ে বারবার আমাদের কাছে আসিস। শোন মুন্নি, কান খুলে একটা কথা শুনে রাখ, আমরা কোনো গরিব পাখির সাথে খেলি না। যা এখান থেকে চলে যা বলছি। এ কথা বলে কাকুলি মুন্নিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর মুন্নি মাটি থেকে উঠে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। হায় ঈশ্বর, কেন আমাদের এত গরিব বানিয়েছো? গরিব হওয়াটা কি পাপ? কেউ আমাদের পছন্দ করে না, কেউ দেখতে পারে না। হে ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। এভাবে বাঁচার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। মুন্নি যখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল তখন মুন্নি রাস্তায় একটা আমের বীজ দেখতে পায়। তা দেখে মুন্নি বলে, আরে, এটা তো একটা আমের বীজ। এটা মাটিতে রোপণ করলে বড় একটা আম গাছ হবে। আর সেই আম গাছে আম ধরলে আমরা দুজন মিলে আম বিক্রি করতে পারবো আর খেতেও পারবো। তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। এ কথা বলে মুন্নি আমের বীজটা কুড়িয়ে নেয় আর বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মুন্নি টুনির হাতে আমের বীজটা দেয়। আর মুন্নি টুনিকে তার ভাবনার ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, বা মুন্নি, তোর মাথায় তো বুদ্ধি আছে, ঠিক কাজ করেছিস। এই বীজ থেকে গাছ হলে আর সেই গাছ থেকে আম হলে আমরা সেই আম বিক্রি করতে পারবো। আমাদের অনেক লাভ হবে রে। চল, এখন আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমের বীজটা আমাদের বাড়ির সামনে পুঁতে দেই। এই বলে টুনি আর মুন্নি আমের বীজটা নিয়ে রোপণ করে দেয়। আর প্রতিদিন সেখানে জল দিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বীজ থেকে চারাও বের হয়। আর সেই চারা অনেক বড় আম গাছে পরিণত হয়। আর আম গাছে অনেক আম ধরে। আর তা দেখে দুই বোন তো ভীষণ খুশি ছিল। তারপর ওরা দু বোন আম গাছ থেকে আম পেড়ে নিয়ে সেই আম বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আম নাও আম,
কাঁচা কাঁচা আম, পাকা পাকা আম। কে কে নিবে আম? নিয়ে যাও, নিয়ে যাও। ও দিদি, দাদারা, আম নিয়ে যাও গো, আম আছে আমার কাছে। এই, তোদের নতুন গাছে আম ধরেছে নাকি রে? দে তো দেখি কেমন খেতে। তা তোদের আমের কেজি কত করে? দে দে, আমাকে 1 কেজি আম দে। বেশি দাম না গো দাদা, মাত্র 100 টাকা কেজি। নাও নাও, আরো লাগলে বলো কিন্তু। এ কথা বলে টুনি কবুতরকে আম দেয়। এরপর একে একে সবাই টুনির আম নিতে থাকে আর অনেক টাকা লাভ হয়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি আর মুন্নি তাদের আম নিয়ে বাজারে স্থায়ীভাবে একটা দোকান দেয়। মুন্নি আর টুনি যেখানে দোকান দিয়েছিল তার পাশে ইগলও অনেক আগে থেকে আমের ব্যবসা করত। মুন্নি আর টুনির আমের দোকান দেওয়াতে ইগল ভীষণ রেগে যায় আর ইগল বলে, এই, তোরা আমার দোকানের পাশে দোকান দিলি কেন রে? তোরা কি জানিস না আমি বহুদিন থেকে এখানে আমের দোকান দিয়েছি? এক্ষুনি তোদের দোকান সরিয়ে নিয়ে যা বলছি এখান থেকে। আর তোরা যে আমের ব্যবসা শুরু করেছিস, হ্যাঁ রে, তোদের কাছ থেকে কে আম কিনে নিবে? হ্যাঁ, ওই তো তোরা তোদের বাড়ির আম গাছ থেকে আম নিয়ে এসে বাজারে বিক্রি করতে এনেছিস। আর জানিস আমি শহর থেকে আম কিনে আনি। ভালোই ভালোই বলছি, দোকান সরিয়ে নিয়ে যায় এখান থেকে। কেন? আমরা কেন দোকান সরাবো শুনি? আমরা কি তোমার দোকানের উপর দোকান দিয়েছি নাকি বলো তো? আর তোমাকে কে বলেছে আমাদের আম বিক্রি হবে না? কাল আমাদের সব আম বিক্রি হয়েছে, আজকেও হবে, দেখে নিও তুমি। টুনি যখন ইগলকে এসব কথা বলছিল সে সময় টুনি আর মুন্নির কাছ থেকে বনের যে সকল পাখিরা আম নিয়েছিল তারা সবাই রেগে টুনি আর মুন্নির কাছে আসে। ভালোই তো ধোকাবাজি শিখেছিস তোরা দুবার। তোরা কি আম দিয়েছিস বলতো? আমের ভিতরে শুধু পোকা আর একটুও মিষ্টি নেই। তোদের আম তোরা ফেরত নেই, আমাদের টাকা ফেরত দে, এক্ষুনি দে বলছি। আমের ভিতর যে পোকা ছিল তা তো আমরা কিছুতেই জানি না গো। আম গাছ থেকে আম পেড়ে বাজারে নিয়ে এসেছি, আমরা তো আর খেয়েও দেখিনি। ইচ্ছে করে তোমাদের আমরা ঠকাইনি, বিশ্বাস করো। অত কিছু বুঝি না বাপু, আমাদের টাকা আমরা ফেরত চাই। ফেরত দিবি নাকি তোদের এই ধোকাবাজির জন্য তোদের 2 বোনকে পুলিশে দিব? টুনি আর মুন্নি আর কোনো উপায় না পেয়ে সব টাকা সবাইকে ফেরত দিয়ে দেয়। আর সব পাখিরা টুনি আর মুন্নির আমগুলো তাদের মুখে ছুঁড়ে মারে। তারপর ইগলের দোকান থেকে আম কিনে নিয়ে চলে যায়। তা দেখে ইগল হাসতে হাসতে টুনি আর মুন্নিকে বলে, আহারে বেচারিরা, কত শখ করে আম বিক্রি করতে এসেছিল, আর সবাই কিনা আমাদের মুখেই ছুঁড়ে ফেলে দিল। হা হা হা। যা যা, দোকান গুটিয়ে বাড়িতে চলে যা। ইগল এভাবে টুনি আর মুন্নিকে অপমান করতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। টুনি আর মুন্নির দোকানের একটা আমও বিক্রি হয় না। এদিকে ইগলের দোকানের সমস্ত আম শেষ হয়ে যায়। এভাবেই প্রতিদিন চলতে থাকে। এদিকে আমের মৌসুমও শেষ হয়ে যায়। মুন্নি আর টুনি তাদের আম গাছের কোনো আমই বিক্রি করতে পারে না, তাই তাদের সংসারের অভাবও দূর হয় না। মুন্নি একদিন টুনিকে বলে, দিদি রে, এবার বুঝি আমাদের ভিক্ষা করে খেতে হবে, না হলে আত্মহত্যা করতে হবে। আমি এত কষ্ট করে চলতে পারছি না। ঈশ্বর কবে আমাদের উপর মুখ তুলে তাকাবে বলতো? কোনো দিনই কি আমাদের কষ্টের দিন শেষ হবে না দিদি? কি জানি বোন, ঈশ্বর বুঝি গরিব অসহায়দের চোখে দেখে না রে। শোন, আজ আমি ওই দক্ষিণের বনে যাব ফুল তুলতে। ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখেছি। ওই ফুলগুলো এনে মালা গেঁথে বাজারে বিক্রি করব। এতেও যদি আমাদের কষ্ট দূর না হয় তাহলে আমরা ভিক্ষাই করব রে বোন। ভিক্ষা করা ছাড়া যে তখন আর আমাদের কোনো উপায় থাকবে না। এ কথা বলে টুনি দক্ষিণের বনে চলে যায়। আর সেখানে গিয়ে হঠাৎই একটা প্রজাপতির কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। কে কোথায় আছো? আমি মাকড়সার জালে আটকা পড়েছি, আমাকে কেউ সাহায্য করো। কেউ কি নেই এখানে আমাকে সাহায্য করার জন্য? প্রজাপতির এমন চিৎকার শুনে টুনি প্রজাপতির চিৎকারের আওয়াজ অনুসরণ করতে করতে প্রজাপতির কাছে চলে যায়।
আর গিয়ে দেখে প্রজাপতি সত্যি সত্যি একটা মাকড়সার জালে আটকা পড়েছে। আর তা দেখে টুনি বলে, আহারে, তুমি এই জালে আটকা পড়লে কি করে? তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? কোনো চিন্তা করো না তুমি, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এ কথা বলে টুনি মাকড়সার জাল ছিঁড়ে যেই না প্রজাপতিকে উদ্ধার করে, তখনই প্রজাপতিটা একটা পরী হয়ে যায়। আর টুনিকে বলে, তুমি আমাকে বাঁচালে গো ছোট পাখি। আমি প্রজাপতি রূপে ফুলের উপর ঘুরে ঘুরে মধু খাচ্ছিলাম, আর হঠাৎ করে এই জালে আটকা পড়ে যাই। তুমি যেহেতু আমার প্রাণ বাঁচালে, বলো তুমি কি চাও? পরীর কথা শুনে টুনি তার দুঃখ কষ্টের কথা সব পরীকে খুলে বলে। আর সব শুনে পরী বলে, এই নাও এক শিশি জল। এই জল যদি তুমি তোমার আম গাছের গোড়ায় দাও, তাহলে আম গাছ থেকে কলা বের হবে। এখন তো কোনো ফল পাওয়া যায় না, এখন তুমি কলা বিক্রি করে অনেক টাকা পাবে। পরীর কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর পরীর দেওয়া জল নিয়ে বাড়িতে চলে যায়। আর মুন্নিকে ডেকে পরীর সব কথা খুলে বলে। আর সব শুনে মুন্নিও ভীষণ খুশি ছিল। তারপর তারা দুজনে মিলে আম গাছের গোড়ায় সেই পরীর দেওয়া জল দেয়, আর সাথে সাথে আম গাছে কলা বের হয়। আর তা দেখে দুই বোন ভীষণ অবাক হয়। পরি তাহলে সত্যি কথা বলেছিল বোন। বোন রে, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। এ কথা বলে টুনি আর মুন্নি আম গাছ থেকে কলা পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে। আর টুনি আর মুন্নির অনেক টাকাও লাভ হয়। তারপর তারা দু বোন মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপসা নদীর পাশে একটা ঘন বন ছিল। সেই বনে অনেক পাখির বসবাস ছিল। আর সেই বনের একটা বট গাছে কাকুলি কাকের এক আত্মা বাস করত। আমি হলাম কাকের আত্মা, একা একা এই গাছে থাকি। আর এই বনের পাখিরা তো দেখি বেশ সুখে আছে। না না না, আমি তো তোদেরকে কিছুতেই সুখে থাকতে দিব না। আমাকে কেউ বিয়ে করলো না। ইস, কতদিনের স্বপ্ন ছিল আমার, আমি কারো ঘরের বউ হব। বউ তো দূরে থাক, হয়ে গেলাম একটা ডাইনি আত্মা। না না, এই কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। আমি তাণ্ডব চালাবো এই জঙ্গলে। আমি কাউকে সুখী হতে দিব না, কাউকে না। এই বলে কাকুলি কাকের আত্মা অনেক হাসতে থাকে। এমন সময় সেই পথ দিয়ে এক বৃদ্ধ মিনু টুনটুনি একটা ছাগল নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই কাকুলি কাকের চোখ যায় সেই ছাগলের উপর। ছাগল, আহা, কতদিন থেকে ছাগলের রক্ত মাংস খাই না। ছাগল দেখে তো আমার জিভে জল চলে এলো। এই বলে কাকুলি কাকের আত্মা বটগাছ থেকে নেমে মিনু টুনটুনির সামনে আসে। কি রে, ছাগল নিয়ে যাচ্ছিস বুড়ি? আমার জন্য বুঝি ছাগল নিয়ে এসেছিস? এই, ছাগল নিয়ে যা। এ কি? এ তো একটা কাকের আত্মা। ওরে বাবা রে, ভূত, ডাইনি আত্মা, বাঁচাও, বাঁচাও কেউ। এই বলে মিনু টুনটুনি ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে কাকুলি কাকের আত্মা হাসতে হাসতে বলে, কি বোকা বুড়িটা, আমাকে দেখে ভয় পেয়ে ছাগল রেখেই পালিয়ে গেল। এ তো যেন মেঘনা চাইতেই জল। যাই যাই, মজা করে ছাগলটাকে খেয়ে নে। এই বলে কাকুলি কাকের আত্মা ছাগলটাকে মেরে ফেলে, আর মজা করে ছাগলের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এভাবে কাকুলি কাকের আত্মার দিন কাটতে থাকে। একদিন কাকুলি কাক ভাবতে থাকে, না না না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাকে অনেক শক্তির অধিকারী হতে হবে। শক্তি, আমি অনেক শক্তি চাই। আমি শক্তিশালী হয়ে এই বনের সব পাখিদের উপর তাণ্ডব চালাবো, আর আমি হব এই বনের রানী। কিন্তু সেজন্য তো আমাকে শয়তান দেবতাকে আহ্বান জানাতে হবে। একমাত্র তিনিই পারবেন আমাকে অসীম শক্তির অধিকারী করতে।
এই বলে কাকুলি কাকের আত্মা শয়তান দেবতাকে আহ্বান জানানোর জন্য যজ্ঞ শুরু করে দেয়। আর তার কিছুক্ষণের মধ্যেই শয়তান দেবতা কাকুলি কাকের সামনে প্রকট হয়। কিরে কিরে কাকুলি, কি হয়েছে? এত বছর পর আমার ঘুম ভাঙালি কেন? তাড়াতাড়ি বল তো, কিসের জন্য তুই আমাকে আহ্বান জানিয়েছিস? প্রণাম বাবা, প্রণাম। আমি আপনাকে ডেকেছি আমাকে অসীম শক্তির অধিকারী করার জন্য। বাবা, আপনি আমাকে এত পরিমাণে শক্তি দিন যেন আমি এই বনে তাণ্ডব চালাতে পারি। কিন্তু তুই তো একটা আত্মা, তোকে শক্তি দিয়ে কোনো লাভ নেই। তোর শক্তি এখন কোনো কাজেই আসবে না। তবে যদি তোর পরিবারের কেউ থাকে তাকে আমি শক্তি দিতে পারি। না বাবা, আমার তো পরিবারের কেউ নেই। এখন তাহলে আমি কি করব? কি করবি সেটা তুই জানিস। পরিবারের কাউকে পেলে আমাকে আহ্বান জানাস, আমি এসে তোকে শক্তি দিয়ে যাব। আমি এখন চললাম। এই বলে শয়তান দেবতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে কাকুলি কাকের আত্মা ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন কি হবে? আমি তো আত্মা, এখন আমি পরিবার কোথায় পাবো? কি করি? না না, যে করে হোক আমাকে পরিবারের কাউকে বের করতেই হবে, না হলে তো আমি শক্তি সঞ্চয় করতে পারবো না, আমি অমরও হতে পারবো না। ঠিক এমন সময় কাকুলি কাকের আত্মা দেখতে পায় তার বট গাছের নিচে বসে একটা পাখির ছানা কান্না করছে। আর তা দেখে সেই আত্মা ভাবতে থাকে, এই তো পেয়েছি একটা শিকার, একে চালাকি করে আমার পরিবারের একজন বানাবো আমি। আর একে শক্তিশালী বানিয়ে এর মাধ্যমে আমি বনে তাণ্ডব চালাবো। এই বলে কাকুলি কাকের আত্মা সেই পাখির ছানাটার কাছে যায়। কি রে ছানা, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর শোন, আমাকে দেখে তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো আমার কোনো ক্ষতি করবে না? আসলে আমার সৎ মা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, তাই এভাবে কাঁদছি জানো। আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। আরে সোনা ছেলে, তোকে তোর মা তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আমি তো আছি তাই না? আজ থেকে আমি তোর মা, বুঝেছিস? এটা তুমি কি বলছো? তুমি তো একটা কাকের আত্মা, তুমি কি করে আমার মা হবে? আরে বোকা ছেলে, আমি তোর আসল মা ছিলাম, কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হয় আমি এখন আত্মা হয়ে গেছি রে বাবা। তুমি সত্যি বলছো তুমি আমার মা? কি মজা কি মজা, আমি আমার মাকে ফিরে পেয়েছি। রাজু টোনা অনেক ছোট থাকার কারণে কাকুলি কাকের এমন চালাকি সে বুঝতে পারে না। আর সে কাকুলিকে মা হিসেবে মানতে শুরু করে। এরপর কাকুলি কাক আবারও সেই শয়তান দেবতাকে আহ্বান জানায়। আর শয়তান দেবতা এসে প্রকট হয়। এরপর শয়তান দেবতা তার মায়া শক্তির দ্বারা রাজু টোনাকে তীব্র শক্তির অধিকারী বানিয়ে দেয়। আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে শুরু হয় কাকুলি কাকের তাণ্ডব চালানো। বাবা রাজু শোন, এই বনের শেষ মাথায় এক তান্ত্রিক আছে, তুই ওই তান্ত্রিকের কাছে যা। ওই তান্ত্রিকের কাছে একটা জাদুর লাঠি আছে, তুই ওই তান্ত্রিককে মেরে ফেলে ওই জাদুর লাঠিটা নিয়ে আসবি। যা বাবা, তাড়াতাড়ি যা। কাকুলির আত্মার কথা শুনে রাজু টোনা সেই তান্ত্রিকের কাছে যায়। আর তার মায়া শক্তির দ্বারা তান্ত্রিককে মেরে ফেলে। আর তান্ত্রিকের জাদুর লাঠিটা নিয়ে এসে কাকুলিকে দেয়। এরপর আবার কাকুলির আত্মা রাজু টোনাকে বলে, বাবা শোন, তুই এই বনের 5টি পাখির ছানাকে ধরে আনবি, আমি তাদের রক্ত খাবো। তুমি এসব কি বলছো মা? এটা তো অন্যায় কাজ মা, এতগুলো পাখির জীবন নষ্ট করবে তুমি? এটা কোনো অন্যায় না রে বাবা, তুই তো জানিস তোর মা আত্মা হয়ে গেছে, আর আত্মারা তো রক্ত পান করে। তোর মায়ের যে খুব খিদে পেয়েছে বাবা, তুই কি চাস
তোর মা না খেয়ে খিদের জ্বালায় ছটফট করুক? না না মা, আমি তা চাই না। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য পাখির ছানা নিয়ে আসছি। এই বলে রাজু টোনা তার মায়া শক্তির বলে বনের 5টি পাখির ছানাকে খাঁচায় বন্দি করে কাকুলির কাছে নিয়ে আসে। আর কাকুলির আত্মা একটা একটা করে ছানাকে ধরতে থাকে আর গিলে খেতে থাকে। এ দেখে রাজু টোনা মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, আমি এসব কি করছি? এসব তো অন্যায় কাজ। এমনটা করা কি আমার ঠিক হচ্ছে? এসব ভেবে রাজু টোনা সেখান থেকে চলে যায়। এভাবেই কাকুলি কাকের আত্মা চালাকি খাটিয়ে রাজু টোনাকে দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের অন্যায় কাজ করাতো। বেশ ভালোই তো, এই পাখির ছানাটাকে চালাকি করে নিজের ছেলে বানিয়েছি, আর তাকে তীব্র শক্তির অধিকারী বানিয়ে আমি এই বনে তাণ্ডব চালাচ্ছি। এই বনের কাউকে আমি সুখে থাকতে দিব না। এই পাখির ছানাকে দিয়ে আমি আমার স্বার্থ হাসিল করব, তারপরে কি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। ও আচ্ছা, শয়তান কাকের আত্মা, তাহলে তুই আমার সাথে চালাকি করেছিস? তবে এবার আমিও তোকে তোর এই চালাকির শাস্তি কেমন হয় তা বুঝিয়ে দিব। কারণ তুই হয়তো ভুলে গেছিস যে শয়তান দেবতা আমাকে তীব্র শক্তির অধিকারী বানিয়েছে। এবার তোর চালাকিতেই তুই ফাঁসবি। এই বলে রাজু টোনা কাকুলি কাকের আত্মার সামনে আসে আর তার মুখ দিয়ে আগুনের ফুলকি বের করে কাকুলি কাকের আত্মার দিকে নিক্ষেপ করে। আর কাকুলি কাকের আত্মা সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর তারপর থেকে রাজু টোনা তার শক্তি অন্যায় কাজে না লাগিয়ে বনের পাখিদের বিপদে এগিয়ে আসতো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।